আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছোট একটা আমার অনুভূতির কথা বলে আলোচনাটা শুরু করি। আপনারা প্রায় শুনবেন একটা শব্দ খুব উচ্চারিত হয়, গত অনেক বছর ধরে উচ্চারিত হচ্ছে। সেই শব্দটা হলো চেতনা। এই চেতনা শব্দটা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার মনে হয় যে এই যারা উচ্চারণটা করছেন তাদের এই উচ্চারণের পেছনে একটা মতলব কাজ করে। এই চেতনা কথাটা আমরা আগে শুনতাম, আওয়ামী লীগ আমলে শুনতাম, ওনারা বলতেন মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এই কথাটা বলে তারা স্ট্রেট ওয়েতে জাতিটাকে দুভাগ করে দিয়েছিল। যারা আওয়ামী লীগ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর যারা আওয়ামী লীগ করেন না তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। তারা এভাবে ভাগ করে দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থেকেও যে আওয়ামী লীগ না করা যায় এই কথাটা তারা মানতেই চান না, এবং এটা করার মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছিল এবং মানুষে মানুষে একটা বিভেদ তৈরি করা হয়েছিল। ঠিক একই জিনিস যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, আমরা ভেবেছিলাম জাতি বোধহয় এবার ঐক্যবদ্ধ হবে, কিন্তু এখন আমরা দেখলাম আবার এলো একটা জুলাই চেতনা। এই জুলাই চেতনার কথা বলে এখন তারা পুরো আওয়ামী লীগ যারা আছেন তারা সবাই জুলাই চেতনার বিরোধী। কারণ জুলাই আন্দোলন তো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হয়েছে। কিন্তু যত লোক আওয়ামী লীগ করেন তারা জুলাই চেতনার বিরোধী, এবং তারা এই দেশে থাকতে পারবেন না, এবং তারা অবধারিতভাবে ফ্যাসিবাদের দোসর। এই কথা বলে তাদেরকে হেনস্থা করা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে মারার পেছনে বৈধতা তৈরি করা হবে, এবং তাদের বিরুদ্ধে মব করা হবে। আবার কিন্তু জাতিকে বিভক্ত করা হচ্ছে। ইদানিং শুনছি যারা নাকি এই জুলাই চেতনা জুলাই আন্দোলন যেটা বলছিলাম আমরা, এই জুলাই আন্দোলনের যারা নাকি বেনিফিশিয়ারি, কারা বেনিফিশিয়ারি? এখন যারা সংসদে আছেন তারা সবাই বেনিফিশিয়ারি। কারণ এই সংসদে তো যখন নির্বাচনটা হয় সংসদ গঠন করার জন্য, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। যারা জুলাই চেতনার পক্ষে নয় বলে কেউ কেউ দাবি করেন, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু আমার জানা মতে কিন্তু 24শে জুলাই আন্দোলনে অনেক আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের প্রতি এক ধরনের সমর্থন আছে, তারাও সেখানে অংশ নিয়েছিল। এরকম বহু লোক পাবেন আপনি খুঁজলে পরে, কিন্তু তারা এখন বললেও তো কেউ বিশ্বাস করবে না, কাজে এটা না হয় নাই বলি। তো যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আবার এখন একটা বিভেদ চলছে, একে অপরকে দোষারোপের বিষয়টা চলছে। জামাত এনসিপি তারা বলছে যে বিএনপি নাকি জুলাই চেতনার সঙ্গে গাদ্দারি করেছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা জুলাই চেতনার পক্ষে আছি, ওরা বাড়াবাড়ি করছে। তার আবার বিভক্তি, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে আরেক ঘর। এখন কোন ঘর যে আসল এটাই তো বুঝতে পারছি না। দেখুন, আপনি দেখবেন গত কয়েকদিনের পত্রপত্রিকা পড়েন, গত কয়েকদিনে বিভিন্ন নেতৃবৃন্দের কথা শুনলেই বুঝবেন। দুদিন আগে দেখলাম জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি বলছেন জুলাই চেতনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি সরকার। এবং তার বক্তব্য হলো, ওনার বক্তব্যটা আমি যদি হুবহু আপনাদেরকে পড়ে শোনাই, যে বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে এবং টকশোতে জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কথা বলছেন, এমনকি তারা আওয়ামী লীগের খুনিদের প্রশ্রয় দিয়ে এদেশে অনুপ্রবেশের পক্ষে সহানুভূতি দেখাচ্ছেন। বুঝলেন, এখন দুটো কথা কিন্তু, একটা হলো যে তারা জুলাই চেতনার বিরুদ্ধেই কথা বলছেন, কেবল শিবরামে যদি মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা বলছেন তারা বিরুদ্ধে কথা বলছেন। এবং আরেকটা কি বলছেন, যে আওয়ামী লীগের যারা খুনি আছে তাদেরকে এদেশে অনুপ্রবেশের পক্ষে সহানুভূতি দেখাচ্ছেন। তারা এদেশে অনুপ্রবেশ করতে পারবে না। কেন পারবে না? তারা যদি অপরাধী হয় তাহলে তো আপনি বিচার করবেন। তো বিচার করতে হলে তাদেরকে এদেশে আনতে হবে না? আপনি এদেশে না এনে কীভাবে বিচার করবেন? কষ্ট করে নিয়ে আসার চেয়ে তারা যদি ইজিলি চলে আসে, আসুক না, বিচার করেন। মোদ্দা কথা হলো তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে সঠিক মনে করছে না, বাদবাকি সবাই খারাপ। একমাত্র ওনারাই ভালো, আর কেউ জুলাই চেতনা বুঝে না। একমাত্র ওনারাই জুলাইয়ের চেতনার ধারক বাহক, আর সবাই হলো গিয়ে এই বলে এটা আর সবাই ধুঞ্চা। হ্যাঁ, এটা নাকি রে ভাই? তো এই যে মানসিকতাটা যে আমি ঠিক আর বাদ বাকি সবাই ভুল, এই মানসিকতাটা হলো খারাপ। এবং বিএনপি যে জুলাই চেতনার পক্ষে নয় সেটা প্রমাণ করার জন্য তারা কি বলছে,
তারা বলছে, এই মিয়া গোলাম পরোয়ার বলছেন যে সরকার যদি সত্যই জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে তবে জুলাইয়ের সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে 70% মানুষের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করতে হবে। ওই গণভোটে মানুষ 84টি ঐক্যমত্যের সংস্কার প্রস্তাবের পক্ষে হাঁ ভোট দিয়েছিল। বুঝেন এবার, মানে ওনারা বলছেন যে যদি জুলাই চেতনায় বিশ্বাস করে তাহলে গণভোটের রায়কে মানতে হবে। ভাই, গণভোটটা কী ছিল? গণভোটটা কীভাবে হয়? এবার সংসদে গণভোট ঢোকানোর কথা বলা হচ্ছে। কয়েকদিন আগে আদালতে রায় হয়েছিল। গণভোটটা আমাদের সংবিধানের একটা অংশ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যখন তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, এই সংবিধান থেকে বের করে দিল, তখন তারা গণভোটকেও বাতিল করে দিয়েছিল। তো তখন তো যেটা ওই সরকার ছিল একটা সাংবিধানিক সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার। তো এটা একটা সাংবিধানিক সরকার যখন গণভোটের কথা বলে, অথচ ওই সময়ে সংবিধানে গণভোট ছিল না, তাহলে সেটা তো অসাংবিধানিক এবং বেআইনি কাজ তারা করেছিল। তার মানে ওনারা বলতে চাচ্ছেন যে যদি আপনি জুলাই চেতনায় বিশ্বাস করেন তাহলে ডক্টর ইউনূসের সরকার যত অপকর্ম করেছিল এই সবগুলি জুলাই চেতনা। ডক্টর ইউনূসকে জুলাই চেতনা অনুযায়ী চলেছিল। ডক্টর ইউনূসের আমলে যে দুর্নীতিগুলি হয়েছিল এটা কি জুলাই চেতনা ছিল রে ভাই? এক একজন উপদেষ্টার পিএস তারা যে 300 কোটি টাকা বানিয়ে ফেলাইছে, 400 কোটি টাকা বানিয়ে ফেলাইছে, এটা কি জুলাই চেতনায় ছিল? এক একটা উপদেষ্টা যে অপকর্মগুলি করেছে এটা জুলাই চেতনা কোথায় ছিল ভাই, বলেন তো আমাকে। তো এখন জুলাই চেতনার নাটক চলছে। গণভোটের প্রশ্নগুলি কী ছিল বলেন? একজন বলতেছে, জামাতের আমির বলতেছেন যে গণভোটের যদি প্রশ্নগুলি কেউ না বুঝে, 4 দফা না বুঝে, তাহলে বিএনপির 31 দফা কীভাবে বুঝবে? ভাই, কোনোটাই বোঝার দরকার নেই, কোনোটাই কেউ বুঝে না, সেটা আমি মানি। কিন্তু গণভোটটা যে হয়েছিল, প্রথমত গণভোট হতেই পারে না, কোনো আইনে গণভোটের বৈধতা দেওয়া সম্ভব না। আমি নিজে যেটা মনে করি এটা সম্ভবই না। অধ্যাদেশ দিয়ে গণভোট হয় না। যারা নাকি অধ্যাদেশের মিনিমাম জিনিসটা বুঝেন তারা জানবেন। আর গণভোটে যে 4টা প্রশ্ন ছিল, আমি এটা ওই সময় বহুবার বলেছি যে 4টা প্রশ্নের কখনো হা না হয় না। কেউ থাকবে একটা প্রশ্নকে হা বলবে, আরেকটা প্রশ্নকে না বলবে। কিন্তু আপনি যে 4টাকে একবারে হা দিচ্ছেন, 4টা প্রশ্নের মধ্যে আলাদা থাকতো, আলাদা ছিল, কিন্তু উত্তর ছিল এক জায়গায় হা অথবা না। যদি এমন হতো যে 1 নম্বর প্রশ্নের পাশে হা না, 2 নম্বর প্রশ্নের পাশে হা না, 3 নম্বরের পাশে হা না, 4 নম্বরের পাশে হা না, দেখা যাচ্ছে মানুষ কোনটা বলে। কিন্তু তারা বলছে হ্যাঁ বলে 4টাই হ্যাঁ, না বলে 4টাই না। এটা আমি ওই সময় এবং পরবর্তী বহুবার বলেছি যে পৃথিবীতে এমন উদ্ভট গণভোটের আয়োজন কেউ করে নাই। তো এই উদ্ভট আয়োজন, এটা কি জুলাই চেতনা হতে পারে? কিভাবে হয়? এখন যে ঝামেলাটা চলছে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের, তাদের মধ্যে মূল ঝামেলাটা কি যে সংবিধানকে সংস্কার করব নাকি সংশোধন করব? সংবিধানকে সংস্কার করব না সংশোধন করব? সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এটা বিরোধী দলের আহ্বান। আর বিএনপি বলতেছে যে আমি সংবিধান সংস্কার পরিষদ যে করে ওই পরিষদ যে সংবিধানটাকে চেঞ্জ করবে, যদি আজকের থেকে 5 বছর 10 বছর পরে বলে যে তুমি সংবিধান সংস্কার করলা কিসের আলোকে, কোন আইনের বলে, কোন আইনে আছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, কি বলবে এরা? দেখুন, প্রশ্ন কিন্তু দুটো। 1 নম্বর হলো, আমি যেটা মনে করি মানে বিরোধী দল যা চাচ্ছে সেটা কোনো আইনের মধ্যে পড়ে, গাইড জোর, জাস্ট গাইড জোর। এবং তারা বলছে এটা জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনা কোথায় ছিল? এটা হবে কে বলেছে? ওই আলী রিয়াজরে বললে হবে? আলী রিয়াজ জুলাইয়ের কে? আলী রিয়াজ কি জুলাই মাসে বাংলাদেশে ছিল? অগাস্ট মাসে ছিল? অগাস্ট মাসের মানে সরকার পতনে 1 পর্যন্ত ছিল? সে ছিল আমেরিকায়। আমেরিকার থেকে উড়ে এসে নিয়ে সে বলে যে আমি সব সংস্কার করে দেবো। ওর সংস্কার কে মানে? তার সংস্কার যে আদৌ কোনো সংস্কার হয়েছে এটা উনি ছাড়া আর ওনার কিছু চেলা চামুন্ডা ছাড়া আর কেউ বিশ্বাস করবে? কই তারা এখন? কোথায় তারা? গত কয়েক মাসে তাদেরকে কেউ দেখেছে এই দেশে? এই বিদেশ থেকে এসে এই দেশের টাকা পয়সা কিছু মৎসব করে, অপচয় করে, কয়েকদিন সময় নষ্ট করে ওরা আসলে এসেছিল ডক্টর ইউনূসের সরকারকে প্রলম্বিত করার জন্য, সংস্কার নামে প্রলম্বিত করার জন্য। তো এই যে তারা যে কাজগুলো করেছে এটি তো কোনো আইনগত ভিত্তি নাই।
আপনি বলবেন এটা বিপ্লবী সরকার, না, এটা তো বিপ্লবী সরকার ছিল না। ডক্টর ইউনূস তো একবারের জন্য বলেন নাই উনি বিপ্লবী সরকার করেছেন। উনি বলেছেন এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার অর্থ কী? যে সংবিধান অনুযায়ী এই সরকার চলবে। তা কি চলেছিল? চলে নাই তো। খালি গোয়ার্তমি করলে তো হবে না। এখন ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলতেছে, নাহিদ ইসলাম কি বলতেছেন, তো ওনাদের বক্তব্য অনুযায়ী কি দেশ চলবে? দেশ চলবে আইন দিয়ে, দেশ চলবে সংবিধান দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা নয় বুঝলাম, কিন্তু তখন যে প্রশ্নটা বা বিরোধী দল করে যে তাহলে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করলো কেন? এটাও একটা ভ্যালিড কোশ্চেন। কেন করলো? তখন তো এগুলো বিএনপি সরকার মেনে এসেছে। যদি বিএনপি সরকার মনে করে যে গণভোটটা অবৈধ ছিল, তাহলে তারা গণভোটের পক্ষে হা ভোট দিতে বললো কেন? তারেক রহমান তো বলছে যে গণভোটের পক্ষে হা ভোট দেন। এখন বিএনপি বলতেছে যে তখন যদি আমরা এটা না বলতাম তাহলে হয়তো ওই সরকার নির্বাচন দিত না। তার মানে তারা ভয় পাইছে, তার মানে তারা জনগণের শক্তির চেয়ে ওই ইউনূস সরকারের শক্তির উপর বেশি নির্ভরশীল ছিল। একটা জনগণের সরকারের এই ক্যারেক্টার হবে কেন? এটা কি এক ধরনের প্রতারণা নয়? এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। তাহলে একটা প্রতারণার মাধ্যমে যদি সরকার গঠিত হয়, সেই সরকারকে আমি জনগণের সরকার বলবো কেন? আপনি তো জনগণের কাছে প্রতারণা করেছেন। আপনি জনগণকে বলেছেন আপনারা হা ভোট দেন, এখন বলেন আমি গণভোট মানি না। এটা আমি বলছি, আমি শুরু থেকে বলে আসছি, আমি একটা সাধারণ মানুষ, আমি বলতেই পারি, আমি আমার যুক্তিতে বলতেছি, কিন্তু আমি তো এই বলার মাধ্যমে কারোর কাছ থেকে ভোট